কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে আমাদের স্পেসিফিক কোন প্রশ্নগুলো আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন। আমি গত ভিডিওতে তোমাদেরকে কিছু টপিক দিয়েছিলাম যে কোন কোন অধ্যায় থেকে কি কি টপিক আসতে পারে। তো আজকে আমি ছোট ছোট কিছু ভিডিওতে তিনটি অধ্যায়ের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো এবং তোমরা সম্ভব হলে প্রশ্নগুলো একটু দেখে নেবা। তো এই ভিডিওতে আমরা গুণগত রসায়নের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে বলে দেব যে এই ধরনের প্রশ্ন অথবা তোমার হচ্ছে আহ এই ধাঁচের প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু একটা জিনিস বলেই রাখি প্রথমেই যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে সলভ করবা। আমরা যেগুলো করতেছি সেগুলো হচ্ছে বোর্ড কোশ্চেনের মধ্যে যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না করলে তোমার একদমই চলবে না এরকম টাইপের প্রশ্ন। প্রথমত আমরা আসি যে আমরা প্রথমে দিয়েছিলাম যে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল এবং সময়ায়ন। তো দ্রাব্যতা থেকে দ্রাব্যতা থেকে যে ম্যাথ গুলো আসতে পারে আমি তোমাকে ধাঁচ দেখাচ্ছি, এখানে কোনো ভ্যালু তোমার কিন্তু মিলবে এমন না। তোমাকে কোনো একটি পাত্রর ক্ষেত্রে দিয়ে দিবে যে এই পাত্রটার দ্রাব্যতা অমুক, বলে দিবে এই পাত্রটায় তোমার হচ্ছে আহ ধরে নাও তোমার এজিসিএল আছে, সিলভার ক্লোরাইড। তো এটার দ্রাব্যতা দেয়া থাকবে। এখন এই দ্রাব্যতা দেওয়ার ক্ষেত্রে দুই ভাবে দিতে পারে, একটা হচ্ছে তোমার মোলারিটি এককে থাকবে, আরেকটা থাকতে পারে গ্রাম পার মোল এককে। তো গ্রাম পার মোল এককে থাকলে কিন্তু মোলারিটিতে তুমি এটাকে রূপান্তর করে কাজটাকে করবা বা তুমি দ্রাব্যতা বের করবা। তো এই দ্রাব্যতা বের করার পরে তোমার এখানকার প্রশ্নটা হচ্ছে তোমার দ্রাব্যতা গুণফল কত। যদি দ্রাব্যতা দেয়া থাকে তাহলে দ্রাব্যতা গুণফল বের করতে বলতে পারে, অথবা আহ বিপরীতটাও হতে পারে যে দ্রাব্যতা গুণফল দেয়া আছে, দ্রাব্যতা বের করতে বলছে। অবশ্যই আমাদের একক কিন্তু মোলারিটিতে রাখার পর তারপরেই কিন্তু কেবলমাত্র আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। দ্বিতীয়, এই প্রশ্নটা মূলত আমাদের ঘ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ যে অদক্ষেপ পড়বে কিনা। তো অদক্ষেপ পড়বে কিনা এই প্রশ্নটা ক্ষেত্রে একটা কনফিউশন কাজ করে, সেটা হচ্ছে যে আমি কার মানে আইনিক গুণফল বের করব। তো আইনিক গুণফল বের করার ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি যে আমাদের যদি দুইটা পাত্র দেয়া থাকে এবং এখানে ধরো এ বি আর এখানে ধরো এম এন আছে, তো আমাকে এই দুইটা পাত্র যখন মিক্স করা হবে তখন হয় তোমার এ এন এর আমাকে আইনিক গুণফল বের করতে হবে, অথবা এম বি এর আইনিক গুণফল বের করতে হবে। তো আমাকে এখানে যার দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে তারই আমি আইনিক গুণফল বের করব। এখন যদি তোমার হচ্ছে দ্রাব্যতা গুণফল দেয়া না থাকে কারো, সেক্ষেত্রে কার আইনিক গুণফল বের করব। সেক্ষেত্রে দুইটি যৌগেরই আইনিক গুণফল বের করতে হবে। বের করে তোমাকে বলতে হবে যে যদি এর আইনিক গুণফলের তুলনায় দ্রাব্যতা গুণফলটা তোমার হচ্ছে কম হয় তাহলে অদক্ষেপ পড়বে। ঠিক সেম ব্যাপারটা এর ক্ষেত্রে বলতে হবে, যেহেতু তুমি আইনিক গুণফল বের করছো আর তুমি দ্রাব্যতা গুণফল জানো না, তো দুইটারই বের করে তোমার হচ্ছে বলে দিতে হবে যে যদি বেশি হয় আইনিক গুণফল তাহলে তোমার হচ্ছে অদক্ষেপটা পড়বে। আমাদের এখানে তৃতীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সময়ন প্রভাব। এইটা একটু কম গুরুত্বপূর্ণ তুলনামূলক, তারপরেও এটা দেখে যাওয়া উচিত। এটার প্রশ্ন খুব একটা তোমার হচ্ছে কঠিন দিবে না। এটার ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে এখানে একটা যৌগ আছে, সেই যৌগটার দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে। তো তুমি যদি এখানে ধরো সিলভার ক্লোরাইড আছে, তুমি এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাচ্ছ, তখন তোমার এই ক্লোরাইড আয়নটা সমায়ন হিসেবে কাজ করবে। তো সমায়ন হিসেবে কাজ করলে দ্রাব্যতা কমে যাবে কিন্তু দ্রাব্যতা গুণফল কিন্তু একই থাকবে। এই জন্য দ্রাব্যতা গুণফলটা দেয়া থাকে, দ্রাব্যতা বের করতে হয়। তো এটা ছিল আমাদের প্রথম যে টপিকটা লিখে দেওয়া হয়েছিল যে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা এবং আয়নিক গুণফল থেকে কি রকম ধাঁচের কোশ্চিন আসে। আমাদের সেকেন্ড টপিক দেওয়া হয়েছিল কোয়ান্টাম সংখ্যা।
কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার নাম্বারে কোশ্চেন আসতে পারে। যেমন ধরো, 2D সম্ভব কিনা, সম্ভব কিনা, অথবা তোমার 3P আর 4S কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এটা কিন্তু অনেকটাই তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করা যায়। এবং অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে, যদি তোমার হচ্ছে কোনটিতে আগে প্রবেশ করবে, অবশ্যই তুমি আউটবাউন্ড নীতিটাকে লেখার পরে তোমার হচ্ছে এটার অ্যান্সার করবা। এরপরে ধরো তোমাকে বলতে পারে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। এখানে কিন্তু ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3D তে প্রবেশ করে, 4S এ না। যদি সর্ববহিস্থ ইলেকট্রনের কথা বলতো তখন তোমার হচ্ছে 4S হইতো। এটাও এর আলোকে চিন্তা করতে হবে। যে আমাকে যদি সর্বশেষ বলে, তাহলে যেই উপশক্তি স্তরটার আমার শক্তি সবচেয়ে বেশি, সেখানে ইলেকট্রন সবার শেষে প্রবেশ করেছে, তার কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যাখ্যা করতে হবে। আর যদি বলে সর্ববহিস্থ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা লিখতে, তখন আমাকে সবার বাইরে যে আছে তার কোয়ান্টাম সংখ্যাগুলো লিখতে হবে। এবং এখানে যখন তোমাকে একটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা লিখতে বলবে, তখন কিন্তু এন এর মান একটাই হবে, এল এর মানও একটাই হবে, এম এর মানও একটাই হবে, এবং এস এর মানও একটাই হবে। কিন্তু যদি তোমার হচ্ছে বলে যে শেষ ইলেকট্রনটি যেখানে প্রবেশ করেছে, সেই উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করতে, তাহলে তোমাকে এখানে 5টা ইলেকট্রনের জন্যই এই 4টি মান বের করতে হবে। এছাড়াও এই প্রশ্নের সাথে তোমার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা, যেমন ধরো তোমাকে বলতে পারে যে এন ইকুয়াল যখন 4, তখন আহ, ওই শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে হয়, করে তোমার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার নাম্বারের উপর ভিত্তি করে আমরা বলতে পারি কতগুলো ইলেকট্রন থাকবে। এবং থাকার পরে মাঝে মধ্যে এই প্রশ্নটার সাথে তোমার হচ্ছে আরেকটি জিনিস জিজ্ঞেস করে যে দেখাও যে এন এর যে কোনো মানের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটাকে প্রমাণ করতে হয়। তো এটাও কিন্তু ওই তোমার যে কোনো একটা এন এর মান ধরে, সেই এন এর মানের জন্য আহ 4টি কোয়ান্টাম সংখ্যা লিখে যতগুলো তোমার হচ্ছে ইলেকট্রন ধরে, সেটা বের করার পর তুমি দেখবা যে এটা 2n² সমান। তো এটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। তো কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা n², এটা প্রমাণ করো বা এটা দেখাও, এমন প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরেকটি প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার যে আমাদের যে পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতিটা কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। অথবা পাউলির বর্জন নীতিটাকে আহ যে ঠিক, এটা কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। তো এমন কিছু প্রশ্ন হইতে পারে এই কোয়ান্টাম সংখ্যার থেকে। এরপর আমরা তোমাদেরকে টপিক দিয়েছিলাম যে বর্ণালী সিরিজ। বর্ণালী সিরিজের ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো খুব সরাসরি আসতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে। যেমন ধরো, ইলেকট্রন যদি চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, তাহলে তোমার হচ্ছে ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে সেটি কি বর্ণ প্রদর্শন করবে, বা সেটি কোন ধরনের সিরিজ দেখাবে, তার তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো এটা একদম সরাসরি বলে দিল যে n2 এর মান 4, n1 এর মান 2। কিন্তু যদি এভাবে প্রশ্নটা না করে যদি এভাবে বলে যে বামাস সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে নেমে এলো। তো এই প্রশ্নটাও কিন্তু এই সেম প্রশ্নটাই। শুধু দেখো, এখানে বামাস সিরিজ বলাতে আমাদেরকে বুঝে নিতে হবে n1 এর ভ্যালু হচ্ছে 2, আর n2 এর ভ্যালু হচ্ছে 4। এখন এই প্রশ্নটারই আরেকটা
ধরন আছে। তোমাকে বললো যে বামার সিরিজের চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন নেমে এলো। তো দেখো বামার সিরিজটা শুরু হয়েছে কই থেকে? দুই থেকে। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর হচ্ছে এই দুইটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এটা হচ্ছে এক, দুই, তিন, চার, মানে 6 নাম্বার যে তোমার আহ শক্তি স্তর সেটা হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর। তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বামার সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে নেমে আসছে, এটা বলা হয়েছে পরমাণু চতুর্থ শক্তি স্তর। আর যখন সরাসরি বলছে বামার সিরিজের চতুর্থ শক্তি স্তর, তখন এটা শুরু হয়েছে যেহেতু দুই থেকে মামা সিরিজটা, সেহেতু 6 নাম্বার থেকে দুয়ে নেমে এসেছে। তো এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিতে পারে, যেহেতু মেইন যে ফর্মুলাটা সেখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের এবং তরঙ্গ সংখ্যার। তো তরঙ্গ সংখ্যাটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও এর সাথে তোমাকে শক্তি বের করতে দিতে পারে যে চতুর্থ থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তাহলে শক্তি কেমন নিঃসরিত হবে। আর চতুর্থ ধরনের প্রশ্নটা হতে পারে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কোন একটা সিরিজের। তোমাকে বললো যে প্যাসচেন সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। তো প্যাসচেন সিরিজ আমরা জানি n1 = 3 হলে হয়। যখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলতেছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তখন মনে রাখবা যে n2 এর ভ্যালু অবশ্যই n1 এর থেকে এক বেশি হবে। আর যদি তোমার হচ্ছে সর্বনিম্ন বলে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে n2 এর ভ্যালুটা অসীম ধরে কাজ করবে। এটা যে কোনো সিরিজের জন্য, প্যাশন জন্য না, বা আমার লাইম্যান ব্র্যাকেট সবার জন্যই প্রযোজ্য। তো এটা যে সর্বোচ্চ যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে তোমার হচ্ছে n2 এর ভ্যালুটা n1 এর থেকে এক বেশি, আর যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে n2 এর ভ্যালুটা অসীম। এখন এর সাথে তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা এবং এনার্জিটাকে যদি একটু খেয়াল করো, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য না বলে যদি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলতো তাহলে কিন্তু এটা উল্টে যেত। কারণ তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যখন সবচেয়ে কম তখনই তরঙ্গ সংখ্যা যেটা সেটা বেশি হবে। তার মানে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে n2 এর ভ্যালু অসীম। আর যদি বলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সেক্ষেত্রে n2 এর ভ্যালু n1+1। এইভাবে তুমি একটু রিলেট করে পড়বা, এখান থেকে এই ধরনের প্রশ্নই আসতে পারে গুণগত রসায়ন থেকে। তো এই যে প্রশ্নগুলোর কথা বলা হলো এগুলো অবশ্যই তুমি বোর্ডের প্রশ্ন থেকে একটু দেখবা। যদি তোমার মনে হয় যে এইসব জায়গাতে তোমার একটু সমস্যা আছে বা কোনো জায়গা তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো না, তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।